সপ্তম শিক্ষামূলক মডিউলে আপনাকে স্বাগতম। আজ আমরা আকিচি পিআই সিস্টেমের ইঞ্জিন রুমে প্রবেশ করছি। এখন পর্যন্ত আমরা প্রয়োজনীয় বিষয়গুলো দিয়ে ভিত্তি তৈরি করেছি এবং ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে মানচিত্র এঁকেছি। শুধুমাত্র এখন আমরা কোডেক্স এলিমেন্টারিয়াসের 7টি নীতি প্রয়োগ করার জন্য প্রস্তুত। চলুন প্রথম নীতি ঝুঁকি বিশ্লেষণ দিয়ে শুরু করি। এটাই অনুসন্ধানমূলক ধাপ, যেখানে আমাদের সবচেয়ে বেশি খুঁতে এবং চাইলে সন্দেহপ্রবণ হতে হবে। আকিচি পিআই-কে আমাদের যাচাই করা ফ্লো ডায়াগ্রামটি নিতে হবে এবং প্রতিটি ধাপে পণ্য গ্রহণ থেকে শুরু করে টেবিলে পরিবেশন পর্যন্ত একটি মৌলিক প্রশ্ন করতে হবে। এখানে কি ভুল হতে পারে? এই পর্যায়ে কোনো শত্রু খাবারে প্রবেশ করতে পারে, টিকে থাকতে পারে বা বাড়তে পারে। আমাদের 3টি প্রধান ঝুঁকির পরিবার চিহ্নিত ও তালিকাভুক্ত করতে হবে, সঙ্গে একটি চতুর্থটি, যা প্রায় ভুলে যাওয়া হয়। প্রথম পরিবারটি হল জৈবিক ঝুঁকি। আমাদের অবশ্যই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা, লিস্টেরিয়া, মনোসাইটোজেনেস, ইসেরিশিয়া কোলাই ও 157 ক্যাম্পিলোব্যাক্টার, যেগুলো সংক্রমণ বা বিষক্রিয়া ঘটায়, এদের মধ্যে পার্থক্য করতে হবে। স্পোর গঠনকারী ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম প্রোফ্রিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এবং ব্যাসিলাস সিরিয়াস, যেগুলো স্পোরের কারণে রান্নার প্রতিরোধ করে এবং তাপ প্রতিরোধী টক্সিন তৈরি করে। খাদ্যজনিত ভাইরাস যেমন নরোভাইরাস এবং হেপাটাইটিস এ, যেগুলো প্রায় পানি, বেরি বা অপারেটরদের অপরিষ্কার হাত থেকে আসে। এবং শেষ পর্যন্ত পরজীবী যেমন মাছের মধ্যে অ্যানিসোকাস, শূকরের মাংসে ট্রাইকিনেলা বা সবজিতে টক্সোপ্লাজমা। প্রতিটি জৈবিক ঝুঁকির জন্য আমাদের গতিশীলতা বুঝতে হবে। এটা কি দূষণ? এগুলো কি বাইরে থেকে আসে? এটা কি টিকে থাকা? এগুলো কি রান্নার সময় মারা যায় না? নাকি এটা বিস্তার? এগুলো কি সংরক্ষণের সময় বাড়ে? দ্বিতীয় ক্যাটাগরি হল রাসায়নিক ঝুঁকি। এগুলো প্রায় অদৃশ্য, বন্ধহীন এবং ধূর্ত। আমরা পরিবেশগত দূষক পেতে পারি উজানে, কীটনাশক, আগাছানাশক, শিকারী মাছের মধ্যে সীসা, পার্দ বা ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু, প্রক্রিয়াজাত দূষক, রান্নার সময় অ্যাক্রিলামাইডের সৃষ্টি, খারাপ ব্যবহারে সংরক্ষিত টুনা মাছের মধ্যে হিস্টামিন, বারবিকিউতে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অথবা আমাদের দ্বারা যোগ করা দুর্ঘটনাজনিত দূষক, যেমন না হওয়া ডিটারজেন্টের অবশিষ্টাংশ, খাদ্যযোগ্য মেশিনের লুব্রিকেন্ট, রং, ছাদের খোসা ছড়ানো, মাংসে পশুচিকিৎসা ওষুধ। এই ক্যাটাগরিতে অবশ্যই অঘোষিত অ্যালার্জেনও অন্তর্ভুক্ত। সংবেদনশীল ব্যক্তির জন্য চীনাবাদাম বা সেলারি মারাত্মক রাসায়নিক বিষ, যা অ্যানাফাইল্যাকটিক শক সৃষ্টি করতে পারে। তৃতীয় ক্যাটাগরি হল শারীরিক বিপদ। কঠিন ও ধারালো বিদেশি বস্তু, যা সঙ্গে সঙ্গে যান্ত্রিক ক্ষতি করে। ফেটে যাওয়া বাতির টুকরো, কিমা মাংসে হাড়ের টুকরো, শ্বাসরোধের ঝুঁকি, ডাল বা স্যালাডে পাথর, ভাঙা বাসন থেকে শক্ত প্লাস্টিকের টুকরো, কানের দুল, স্ক্রু, মেশিন থেকে খুলে যাওয়া বল্টু, অথবা অপারেটরের হারিয়ে যাওয়া ব্যান্ডেইড। এগুলো ভাঙা দাঁত, মুখে কাটা বা খাদ্যনালীতে ছিদ্র সৃষ্টি করতে পারে। বিশ্লেষণটি অবশ্যই গভীর হতে হবে। আপনি যদি এই পর্যায়ে কোনো বিপদ উপেক্ষা করেন, যেমন ব্রোকে সেলারি অ্যালার্জেন বা ভাতে ব্যাসিলাস, তাহলে সেই বিপদ অদৃশ্য হয়ে যাবে। পরবর্তী পরিকল্পনায় সেটি আর পরীক্ষা করা হবে না এবং সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যাবে। একবার সম্ভাব্য সব বিপদের একটি শপিং লিস্ট তৈরি হয়ে গেলে, যা শত শত হতে পারে, আমাদের এগুলো মূল্যায়ন করতে হবে। আমরা সবকিছু একই উন্মাদ তীব্রতায় পর্যবেক্ষণ করতে পারি না। না হলে
রান্নাঘর থেমে যাবে এবং খরচ আকাশচুম্বী হয়ে যাবে। আমাদের বুঝতে হবে কোন বিপদগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো সত্যিই জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এটি করতে বিজ্ঞান আমাদের একটি আধা পরিমাণগত গাণিতিক সরঞ্জাম দেয়, ঝুঁকি মূল্যায়ন। সর্বজনীন সূত্র হল ঝুঁকি র সমান সম্ভাবনা পি গুণ গম্ভীরতা জি। চলুন গুণফলের দুটি উপাদান বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথম উপাদানটি হল সম্ভাবনা পি। আমার নির্দিষ্ট কর্মপরিবেশে এটি ঘটার সম্ভাবনা কতটা? এটা কি বিরল কোনো ঘটনা? প্রতি 10 বছরে একবার ঘটে? এটা কি মাঝে মাঝে ঘটে, নাকি ঘন ঘন ঘটে? প্রতি সপ্তাহে ঘটে? সম্ভাবনা স্থির নয়। এটা আপনার পদ্ধতির ওপর নির্ভর করে। আপনি যদি যোগ্য সরবরাহকারীর কাছ থেকে প্রত্যয়িত কাঁচামাল কিনে থাকেন, অথবা আপনি যদি স্যাঁতস্যাঁতে বেসমেন্টে কাজ করেন, তাহলে সম্ভাবনা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, কাঁচা ডালের মধ্যে ছোট পাথর পাওয়া সাধারণ ব্যাপার। উচ্চ সম্ভাবনা। খাবারে সায়ানাইড বা ইঁদুর মারার বিষ পাওয়া অত্যন্ত বিরল। কম সম্ভাবনা। দ্বিতীয় উপাদানটি হল ক্ষতির তীব্রতা। যদি ঘটনাটি ঘটে, তাহলে এটি গ্রাহককে কতটা ক্ষতি করতে পারে? এটা কি সামান্য কোনো অসুবিধা? খাবারে চুল পাওয়া, বিরক্তি, ছবির ক্ষতি, তবে স্বাস্থ্য সংক্রান্ত নয়। এটা কি সাময়িক কোনো অসুস্থতা? পেট ব্যথা, 2 দিন ডায়রিয়া, নাকি এটা স্থায়ী, পঙ্গুত্বজনক বা প্রাণঘাতী ক্ষতি? বোটুলিজম, অ্যানাফাইল্যাকটিক শক, ই কোলি থেকে কিডনি বিকল হওয়া ও 157 বলায় কাঁচের টুকরো, লিস্টেরিয়া থেকে গর্ভপাত। তীব্রতা নির্ভর করে ঝুঁকির ধরন এবং লক্ষ্যভিত্তিক গ্রাহকদের ওপর, শিশু বনাম প্রাপ্তবয়স্ক। এই তথ্যগুলো একত্র করে আমরা 4 স্তরের ঝুঁকি ম্যাট্রিক্স তৈরি করি: কম, মাঝারি, উচ্চ, সংকটজনক। চলুন উদাহরণ 1 দেখি। সুপে চুল পাওয়া। সম্ভাবনা উচ্চ। এটা ভিড়ভাড়া রান্নাঘরে প্রায়ই ঘটে। তীব্রতা কম, কেউ চুল থেকে মারা যায় না। ফলাফল কম বা মাঝারি ঝুঁকি। এখানে হেল্প দরকার নেই, শুধু হেয়ারনেট পূর্ব শর্ত। চলুন উদাহরণ 2 দেখি। ঘরে তৈরি তেলে বোটুলিজম। সম্ভাবনা কম, যদি আমরা ভালোভাবে কাজ করি। তীব্রতা চরম, নিশ্চিত মৃত্যু বা শ্বাসযন্ত্র পক্ষাঘাত। ফলাফল উচ্চ বা সংকটজনক ঝুঁকি। এটা অবশ্যই থার্প হিসেবে পরিচালনা করতে হবে। তিয়াকা ও পাস্তুরাইজেশন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, অথবা মেনু থেকে বাদ দিতে হবে। লক্ষ্য হচ্ছে ফিল্টার করা। আমাদের মানব ও অর্থনৈতিক সম্পদ উচ্চ এবং সংকটজনক ঝুঁকির ওপর কেন্দ্রীভূত করতে হবে। কোন ঝুঁকিগুলো আমরা পরিচালনা করি? ভালো দৈনন্দিন স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে, যাতে সিস্টেমের ওপর বাড়তি চাপ না পড়ে। এই বাছাই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে অপ্রয়োজনীয় আমলাতন্ত্রে হারিয়ে না যাই। এক পদ্ধতি আমাদের ঝুঁকিগুলোকে 2টি প্রধান ব্যবস্থাপনা শ্রেণীতে ভাগ করতে সাহায্য করে। এই পার্থক্যটা ভালোভাবে বুঝতে হবে, যাতে ম্যানুয়াল নিয়ে ভুল না হয় এবং অপ্রয়োজনীয় কাগজপত্রে নিজেকে ডুবিয়ে না ফেলেন। বিভাগ 1। যেসব ঝুঁকি প্রাক-প্রয়োজনীয়তা থ্রপ বা জেমেত ভালো উৎপাদন প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো সাধারণ ঝুঁকি, যা কর্মপরিবেশ, স্থাপনা বা কর্মীদের সাথে সম্পর্কিত, এবং আমরা এগুলোকে মৌলিক ও সার্বজনীন পদ্ধতিতে নিয়ন্ত্রণে রাখি। উদাহরণ: মাছি বা প্লাস্টারের টুকরো পিৎজার ডোতে পড়ে যাওয়ার ঝুঁকি। ডোয়ের জন্য নির্দিষ্ট কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নির্ধারণ করার দরকার নেই, যেমন 0 মাছির ক্রিটিক্যাল সীমা। জানালায় জাল লাগানো, ছাদ অক্ষত রাখা,
এবং নিয়মিত পেস্ট কন্ট্রোলের মতো প্রাক্রজনীয়তা মানলেই যথেষ্ট। যদি প্রাক্রজনীয়তাগুলো ঠিকভাবে কাজ করে, তাহলে ঝুঁকিটা আগেই পরিবেশেই সব পণ্যের জন্য একসাথে নিয়ন্ত্রণে চলে আসে। বিভাগ ২, গুরুত্বপূর্ণ ঝুঁকি, যা খাপ অর্থাৎ ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো হল নির্দিষ্ট সেই পণ্যের এবং নির্দিষ্ট সেই পর্যায়ের ঝুঁকি, যা শুধু ঘর পরিষ্কার বা হাত ধুয়ে দূর করা যায় না। এগুলোর জন্য প্রক্রিয়ার ওপর সক্রিয়, ধারাবাহিক এবং পরিমাপযোগ্য নিয়ন্ত্রণ দরকার। উদাহরণ: কাঁচা মুরগি বা ডিমে স্যালমোনেলা। রান্নাঘর খুব পরিষ্কার, মেঝে ও কর্মীদের সুরক্ষা থাকলেও মুরগি ৭৫ ডিগ্রিতে না রাঁধলে স্যালমোনেলা বেঁচে থেকে বিপদ ঘটাতে পারে। শুধু ফপ যথেষ্ট নয়, এখানে তাপের প্রভাব বা খাপ জরুরি। বিশ্লেষণের লক্ষ্য হল পটভূমির শব্দ অর্থাৎ ফপ এবং প্রকৃত সতর্ক সংকেত অর্থাৎ খাপ আলাদা করা। একটি একা ধাপ পরিকল্পনায় যদি ৫০টি খাপ থাকে, সেটা ভুল, অপ্রয়োজনীয় এবং অকার্যকর পরিকল্পনা। রান্নার বদলে শুধু মাপজোকেই সময় নষ্ট করবেন না। ৩ থেকে ৫টি সঠিক খাপ বেছে নিন, যেমন রান্না, ঠান্ডা করা বা মালামাল গ্রহণ। এতে প্রতিদিনের কাজ নিরাপদ ও সহজ হবে। আমরা ঝুঁকিগুলো বিশ্লেষণ করেছি, গাণিতিকভাবে ঝুঁকি হিসাব করেছি এবং যেগুলো সাধারণ স্বাস্থ্যবিধি অর্থাৎ ফপ দিয়ে সামলানো যায়, সেগুলো ছেঁটে ফেলেছি। এখন শুধু সুপারভিলেনগুলো, মানে সবচেয়ে বিপজ্জনকগুলো, আমাদের হাতে রয়ে গেছে। মারাত্মক বা গুরুতর ঝুঁকি, যেগুলো নিরপেক্ষ করতে নির্দিষ্ট ও বিশেষ হস্তক্ষেপ দরকার। এখন আমরা সিস্টেমের দ্বিতীয় স্তম্ভে এগিয়ে যাচ্ছি, যেটি ক্যাচেপ নামের মূল কারণ, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, সেফট চিহ্নিতকরণ। আমাদের ঠিক সিদ্ধান্ত নিতে হবে, উৎপাদন চেইনের কোন স্থানে আমাদের সশস্ত্র প্রহরীদের বসাতে হবে, যাতে এই ঝুঁকিগুলো থামানো যায়। এর আগেই, অর্থাৎ গ্রাহকের প্লেটে পৌঁছানোর আগেই। এটা ইচ্ছেমতো বা এলোমেলোভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এখানে একটি মানসম্মত, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের টুল ব্যবহার করা হয়, যেটার নাম ডিসিশন ট্রি। চলুন দেখি পরবর্তী স্লাইডে এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আমাদের ধাপে ধাপে গাইড করে। নীতিমালা ২, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট চিহ্নিতকরণ। ফ্যাপ আসলে কি? কোডেক্স অ্যালিমেন্টারিয়াস অনুযায়ী এর টেকনিক্যাল সংজ্ঞা হল এমন একটি ধাপ যেখানে নিয়ন্ত্রণ প্রয়োগ করা যায় এবং এটি অত্যাবশ্যক, যাতে কোনো খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ, নির্মূল বা গ্রহণযোগ্য মাত্রায় কমিয়ে আনা যায়। সহজ কথায়, এটি শেষ প্রতিরোধ স্তর। এটি গোললাইনের সামনে থাকা গোলকিপার। যদি কোনো ঝুঁকি খাতকে অতিক্রম করে যায়, তাহলে আর কিছুই সেটিকে থামাতে পারবে না। এটি গ্রাহকের কাছে পৌঁছে যাবে এবং ক্ষতি করবে। শেষ হল এমন এক বিন্দু যেখান থেকে আর ফিরে আসার উপায় নেই। খাপ চিহ্নিত করতে আমরা ডিসিশন ট্রি ব্যবহার করি। এটি ৪টি ধারাবাহিক, যৌক্তিক প্রশ্নের একটি সিরিজ, যা প্রতিটি ধাপে জিজ্ঞাসা করা হয় যেখানে আমরা কোনো গুরুত্বপূর্ণ ঝুঁকি চিহ্নিত করেছি। প্রশ্ন ১: চিহ্নিত ঝুঁকির জন্য কি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, যেমন ধোয়া, রান্না, রেফ্রিজারেশন? যদি উত্তর না হয়, তাহলে প্রক্রিয়াটি পরিবর্তন করতে হবে, কারণ ঝুঁকিটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশ্ন ২: এই ধাপে কি ঝুঁকিটি সম্পূর্ণভাবে দূর হয় বা গ্রহণযোগ্য মাত্রায় কমে যায়? যেমন, পাস্তুরাইজেশন কি ব্যাকটেরিয়া দূর করে দেয়? হ্যাঁ, তাহলে খুব সম্ভবত পাস্তুরাইজেশন একটি ক্ষেপে। যদি উত্তর হ্যাঁ হয়, থামুন, এটি একটি ক্ষেপে। যদি না হয়, তাহলে এগিয়ে যান। প্রশ্ন ৩:
এই পর্যায়ে কি ঝুঁকিটি পণ্যে সংক্রমিত হতে পারে বা অগ্রহণযোগ্য মাত্রায় বেড়ে যেতে পারে? যেমন কাঁচা মাংস ফ্রিজের বাইরে সংরক্ষণের সময় কি ব্যাকটেরিয়া বাড়ে? হ্যাঁ, তাহলে এখানে একটি ঝুঁকি রয়েছে। যদি না হয়, তাহলে এটি থাপা নয়। যদি হ্যাঁ হয়, তাহলে এগিয়ে যান। প্রশ্ন ৪ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা পুরো চক্রটা সম্পূর্ণ করে। পরবর্তী কোনো ধাপে কি চিহ্নিত ঝুঁকিটি দূর হবে? যেমন আমি সালাদ ধুচ্ছি, কিন্তু তারপর সেটা রান্না করি। যদি আমি রান্না করি, তাহলে ধোয়া নয়, কারণ রান্না করার পর সবকিছুই মারা যাবে। কিন্তু যদি আমি সালাদ কাঁচা পরিবেশন করি, তাহলে পরে ব্যাকটেরিয়া মারার কোনো ধাপ নেই। তাহলে ধোয়া ও জীবাণুমুক্তকরণই শেষ বাধা, এবং এটি একটি ক্ষপায়। ক্যাটারিং এসএসএফের ক্লাসিক উদাহরণ। তাপীয় প্রক্রিয়াকরণ, রান্না, পাস্তুরাইজেশন, দ্রুত ঠান্ডা করা, ব্লাস্ট চিলিন, পণ্য গ্রহণ, শুধুমাত্র সেই সব তাজা আইটেমের জন্য যেগুলো রান্না হয় না, যেমন ঝিনুক বা টাট্টার। খাওয়ার জন্য প্রস্তুত সারাদের জন্য দৃশ্যমান পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষা। সাথের সঙ্গে কন্ট্রোল পয়েন্ট গুলিয়ে ফেলবেন না, যেগুলো বাণিজ্যিক মানের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য নয়। নীতিমালা ৩ সংকট সীমার সংজ্ঞা। একবার চিহ্নিত হলে, যেমন মুরগি রান্না করা, তখন আমাকে একটি সংখ্যা নির্ধারণ করতে হবে। নিরাপদ ও বিপজ্জনকের মধ্যে সঠিক সীমারেখা কি? এই সংখ্যাটিকেই বলা হয় সংকট সীমা, ক্রেডেকোয়ামের। সংকট সীমা অবশ্যই গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্যদের মধ্যে পার্থক্য নির্ধারণ করবে। এটি কোনো ব্যক্তিগত মতামত বা শেফের অনুভূতি হতে পারে না। ভালোভাবে রান্না করো বলা সংকট সীমা নয়, কারণ ভালোভাবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন। আমার কাছে এটা ভালোভাবে রান্না হয়েছে, তোমার কাছে এটা এখনো কাঁচা। আইনি বিরোধ বা খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে ভালোভাবে রান্না কথাটির কোনো প্রমাণ মূল্য নেই। অন্তর্দেশীয় তাপমাত্রা কমপক্ষে ৭৫ ডিগ্রি সেলসিয়াসে ১৫ সেকেন্ড পর্যন্ত রান্না করো, এটাই সংকট সীমা। এটি থার্মোমিটারের মাধ্যমে পরিমাপযোগ্য একটি মান। এটি নিরপেক্ষ এবং মাইক্রোবায়োলজির মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ৭৫ ডিগ্রি সেলসিয়াসে স্যালমোনেলা সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে যায়। শারীরিক সীমা বিভিন্ন ধরনের শারীরিক ও রাসায়নিক প্রকৃতির হতে পারে। শারীরিক তাপমাত্রা রান্নার জন্য ৭২ ফ্রিজের জন্য ৪ কম, ফ্রিজারের জন্য -১৮। সময় ২ ঘন্টার মধ্যে ঠান্ডা করা, বুফেতে ৪ ঘন্টার কম সময় রাখা। আপেক্ষিক আর্দ্রতা, পানির কার্যকারিতা ০.৯২ কম হলে লিস্টেরিয়া প্রতিরোধ করা যায়। রাসায়নিক পিএইচ যেমন অ্যাসিডিফাইড সুসি রাইসের জন্য পিএইচ ৪.৫ কম হলে ব্যাসিলাস সিরিয়াস প্রতিরোধ করা যায়। ধোয়ার পানিতে ফ্রি ক্লোরিনের ঘনত্ব পার্টস পার মিলিয়ন, মাছের হিস্টামিন স্তর ১০০ পার্টস পার মিলিয়নের কম, শনাক্তযোগ্য অ্যালার্জেনের অনুপস্থিতি, সংবেদনশীলতা, যা আরও বিরল এবং আইনগতভাবে পরিচালনা করা কঠিন, রং, যেমন শামুক ফুটলে লাল হয়ে যাওয়া, গন্ধ, মাছের মধ্যে অ্যামোনিয়ার গন্ধ না থাকা, এসব কেবল তখনই ব্যবহৃত হয় যখন তা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে সমর্থিত হয়। কোম্পানিগুলো প্রায়ই সমালোচনামূলক সীমার চেয়ে আরও কঠোর একটি কার্যকরী স্তর নির্ধারণ করে। ফ্রিজের জন্য আইনগত সমালোচনামূলক সীমা হল +৪ ডিগ্রি সেলসিয়াস। আমার অভ্যন্তরীণ কার্যকরী স্তর হল +২ ডিগ্রি সেলসিয়াস। যদি ফ্রিজ একটু বাড়ে ৩ ডিগ্রিতে পৌঁছে যায়, তাহলে আমার কাছে একটি নিরাপত্তা মার্জিন, বাফার জোন থাকে, যাতে আমি আইন লঙ্ঘনের আগেই হস্তক্ষেপ করতে পারি এবং পণ্য ফেলে দিতে না হয়। চলুন আমরা একসাথে এই টেবিলটি বিশ্লেষণ করি। এটি একটি নিখুঁত উদাহরণ কিভাবে তত্ত্ব আপনার কার্যকরী ম্যানুয়ালে বাস্তবে রূপ নেয়।
আমরা একে একে সারিগুলো দেখব, বিশ্লেষণ করব কিভাবে। শেষে পণ্যে দ্রুত নষ্ট হওয়া পণ্যের গ্রহণ, মাংস, মাছ, দুগ্ধজাত দ্রব্য, ঝুঁকি। পরিবহনের সময় বা ঠান্ডা শৃঙ্খল ভেঙে গেলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি। সমালোচনামূলক সীমা। ট্রাকের তাপমাত্রা মাংসের জন্য 4 ডিগ্রি সেলসিয়াস বা তার কম, মাছের জন্য 2 ডিগ্রি সেলসিয়াস। মনিটরিং। আনলোড করার সময়, স্বাক্ষর করার আগে প্রোব থার্মোমিটার দিয়ে স্পট চেক। কে এটা করে? গুদামের কর্মী। সংশোধনমূলক ব্যবস্থা। যে পণ্য মানদণ্ড পূরণ করছে না, তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান এবং রিটার্ন স্লিপে নোট করা। শেষের 2, রেফ্রিজারেটেড সংরক্ষণ। ঝুঁকি, ইঞ্জিন নষ্ট হলে সময়ের সাথে সাথে লিস্টেরিয়া বা সালমোনেলা বৃদ্ধি। সমালোচনামূলক সীমা, সেলের তাপমাত্রা 0 থেকে 4 কের মধ্যে। মনিটরিং, প্রবণতা যাচাই করতে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 2 বার বাহ্যিক ডিজিটাল ডিসপ্লে পড়া। সংশোধনমূলক ব্যবস্থা। যদি তাপমাত্রা 10 কের কম হয়, তাহলে পণ্যগুলো সঙ্গে সঙ্গে অন্য কোনো সচল ফ্রিজে সরিয়ে ফেলুন, আর যদি 10 কের বেশি হয় এবং কতক্ষণ হয়েছে জানা না থাকে, তাহলে সবকিছু ফেলে দিন এবং রক্ষণাবেক্ষণ টেকনিশিয়ানকে ডাকুন। 3 রান্না, ঝুঁকি, জীবিত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া টিকে থাকা। সমালোচনামূলক সীমা, কোর তাপমাত্রা 75 ডিগ্রি সেলসিয়াসের ওপরে অথবা 72 ডিগ্রি সেলসিয়াসে 2 মিনিটের জন্য। প্রতিটি উৎপাদন ব্যাচের জন্য করে প্রোব প্রবেশ করানো, যেমন মিকলোফের কেন্দ্রে। কে এটা করে? রাঁধুনি। সংশোধন। ঠিকমতো গরম করে নিন। যোগাযোগহীন অবস্থায় দেবেন না। GCP4, দ্রুত শীতলীকরণ। আপসহনশীল ব্যাকটেরিয়ার রেণুর বিপজ্জনক অঙ্কুরোদ্গম। ক্লোস্ট্রিডিয়া, সংকটপূর্ণ সীমা, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে তাপমাত্রা +65 ডিগ্রি সেলসিয়াস থেকে +10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা। মনিটরিং, ব্লাস্ট চিলারের কোর প্রোব প্রিন্টার বা ইউএসবির সাথে সংযুক্ত থাকে। সংশোধনমূলক পদক্ষেপ, যদি সময়সীমা অতিক্রম হয়, যেমন ব্লাস্ট চিলার নষ্ট হয়ে গেলে এবং 6 ঘন্টা লেগে যায়, তাহলে পণ্যটি বর্জ্য হিসেবে ফেলে দিন। অথবা যদি এখনও সময় থাকে, সঙ্গে সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আবার রান্না করুন। প্রতিটি ধাপে নির্দিষ্ট বাইনারি নির্দেশনা থাকে, যেমন ছোলে করুন। এতে চাপগ্রস্ত অপারেটরের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরিয়ে নেয় এবং একটি নিরাপদ ও আইনসম্মত মানদণ্ডের প্রতিক্রিয়া নিশ্চিত করে। নীতিমালা 4, মনিটরিং। একবার ক্রিটিক্যাল সীমা নির্ধারণ হয়ে গেলে আমাকে নিশ্চিত করতে হবে যে সেটি মানা হচ্ছে। মনিটরিং মানে হচ্ছে নির্ধারিত সময় সাকেইথের পরিমাপ করা। এখানে মূল শব্দটি হল নির্ধারিত। এটি কোনো এলোমেলো চেক নয়, যখন সময় পাই, ইচ্ছা হয় বা মনে পড়ে তখন করি, এমন নয়। এটি একটি নির্দিষ্ট অচলযোগ্য অ্যাপয়েন্টমেন্ট, যা উৎপাদন চক্রের অংশ, ঠিক যেমন পানিতে লবণ দেওয়া। মনিটরিং সিস্টেমকে অবশ্যই সাংবাদিকতার বিখ্যাত 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4টি ডব্লিউ। 1. কে এই চেক-ইন করবে? রাঁধুনি, ডিশওয়াশার, ম্যানেজার? এটি অবশ্যই নির্দিষ্টভাবে নিয়োজিত একজন ব্যক্তি হতে হবে, যিনি এই টুল ব্যবহারে প্রশিক্ষিত। শুধু যিনি হাতের কাছে আছেন তিনি নন। যদি দায়িত্ব সবার হয়, তাহলে আসলে কারও নয়। 2. কি আমরা আসলে কি পরিমাপ করছি? পণ্যের অভ্যন্তরীণ তাপমাত্রা, ওভেন নয়, এক্সপোজার সময়, পিয়াচ্চা, জীবাণুনাশকের ঘনত্ব, এসব। 3. কিভাবে, কোন টুল দিয়ে? প্রোব, থার্মোমিটার, লিটমাস পেপার, ঘড়ি,
ডেটা লগার। যন্ত্রটি অবশ্যই নির্ভরযোগ্য এবং সহজলভ্য হতে হবে। যদি থার্মোমিটার অফিসে তালাবদ্ধ থাকে, তাহলে রাঁধুনি কখনোই সেটা ব্যবহার করবে না। ৪. কখন, কত ঘন ঘন, প্রতি ব্যাচে, প্রতি ঘন্টায়, সকালে এবং সন্ধ্যায়। ফ্রিকোয়েন্সি এমন হতে হবে যাতে ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করা যায়। আমি যদি সপ্তাহে একবার ফ্রিজ চেক করি এবং সোমবার ফ্রিজ নষ্ট হয়ে যায়, তাহলে আমি সেটা পরের রবিবারে টের পাব এবং ৬ দিন ধরে নষ্ট খাবার পরিবেশন করেছি। আমি যদি দিনে ২ বার চেক করি, তাহলে ঝুঁকি কয়েক ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং আমি জিনিসপত্র বাঁচাতে পারব। মনিটরিংয়ের ২ ধরনের পদ্ধতি আছে একটানা, যেমন ফ্রিজ সেলের গ্রাফ রেকর্ডার, যা ২৪ ঘন্টা তাপমাত্রা রেকর্ড করে, এবং বিচ্ছিন্ন, যেমন রাঁধুনি, যিনি নির্দিষ্ট সময়ে রোস্টের তাপমাত্রা মাপেন। মনিটরিং অবশ্যই তাৎক্ষণিক ফলাফল দিতে হবে। আমি মনিটরিংয়ের জন্য সিসিপিতে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি বিশ্লেষণ ব্যবহার করতে পারি না, কারণ ফলাফল আসে ৩ দিন পরে, যখন রোস্ট ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে। আমার তাৎক্ষণিক তথ্য দরকার, তাপমাত্রা, রং, সময়, যাতে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে পারি পণ্যটি চলবে নাকি চলবে না, মানসম্মত নাকি অমানসম্মত। চলুন মনিটরিং নিয়ে আরও গভীরে যাই। টুলস এবং আইনি দায়িত্ব নিয়ে আলোচনা করি, যা আদালতে প্রায় অবমূল্যায়িত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। মাপার যন্ত্র, থার্মোমিটার, ওজন মাপার যন্ত্র, পিএইচ মিটার, ডেটা লগার, এসবি আঁকা-আঁকিপাই সিস্টেমের চোখ। যদি থার্মোমিটারটি নষ্ট হয়, ক্যালিব্রেশন ঠিক না থাকে বা ব্যাটারি না থাকে, তাহলে আপনি অন্ধ। আর আপনি যদি অন্ধভাবে চালান, তাহলে দেরি হোক বা সঙ্গেই দুর্ঘটনা ঘটবেই। আপনাকে যন্ত্রগুলোর নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। কিভাবে করবেন? এটা সহজ এবং আপনি প্রতি মাসে নিজেরাই করতে পারেন। ১ গ্লাস পানি আর চূর্ণ বরফ নিন। এতে 0°C দেখানো উচিত। বলমান, এবার জোরে ফুটতে থাকা পানি নিন। এতে ১০০°C দেখানো উচিত। স্ফুটনাঙ্ক, আপনার থার্মোমিটার যদি বরফে ৪° বা ফুটন্ত পানিতে ৯৫° দেখায়, তাহলে সেটি ক্যালিব্রেশন ঠিক নেই। আপনাকে এটি বদলাতে হবে বা পুনরায় ক্যালিব্রেট করতে হবে। যদি থার্মোমিটার ৫° ভুল দেখায়, তাহলে সেটি ব্যবহার করাও ঠিক ততটাই বিপজ্জনক, যতটা না ব্যবহার করা, কারণ এতে মিথ্যা নিরাপত্তার অনুভূতি হয়। হয়তো ভুল করে আপনি আধসেদ্ধ মুরগি পরিবেশন করবেন। এরপর দায়িত্বের কথা আসে। পর্যবেক্ষককে রেজিস্ট্রেশন শিটে, কাগজে বা ডিজিটালি স্বাক্ষর করতে হবে। ওই স্বাক্ষরটা সৌন্দর্যের জন্য অটোগ্রাফ নয়। এটা আইনি দায়িত্বের আনুষ্ঠানিক স্বীকারোক্তি। আপনি যখন সকাল ৮টায় তাপমাত্রার শিটে স্বাক্ষর করেন, তখন আপনি আইনের সামনে ঘোষণা করছেন, আমি সেখানে ছিলাম। আমি ডিসপ্লে দেখেছি। ওটা দেখিয়েছিল ৩° এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে মালপত্র নিরাপদ। আপনি যদি টেবিলে বসে বা আগেভাগে না দেখে স্বাক্ষর করেন, মানে আদর্শগত মিথ্যাচার করেন, আর তারপর কোনো গ্রাহক লিস্টেরিয়াতে মারা যান কারণ ফ্রিজটা খারাপ ছিল, তাহলে ওই মিথ্যা স্বাক্ষরই আপনার ফৌজদারি দণ্ড হবে। অন্যদিকে, আপনি যদি সত্যি স্বাক্ষর করেন, অর্থাৎ লেখেন যে ফ্রিজটা খারাপ ছিল এবং আপনি মালপত্র ফেলে দিয়েছেন বলে নথিভুক্ত করেন, তাহলে ওই স্বাক্ষরই আপনার রক্ষা। এটা দেখায় যে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেছে, ত্রুটি শনাক্ত হয়েছে এবং আপনি জনস্বাস্থ্য রক্ষার জন্য যত্ন সহকারে কাজ করেছেন। সত্য আপনাকে রক্ষা করে, মিথ্যা আপনাকে দোষী করে তোলে। নীতিমালা ৫, সংশোধনমূলক ব্যবস্থা। কি হয় যদি মনিটরিং আমাকে বলে সতর্কতার সীমা অতিক্রম হয়েছে? ফ্রিজ ফেলে +৪°C বদলে +১২°C দেখাচ্ছে।
অথবা রোস্ট 2 ঘন্টা রান্নার পরও এখনও 50 ডিগ্রি সেলসিয়াসে আছে। একটা সিস্টেমের উদ্দেশ্য সমস্যা হওয়া থেকে প্রতিরোধ করা নয়। মেশিন নষ্ট হয়, মানুষ ভুল করে, এটাই জীবন। এন্ট্রপি বিদ্যমান। এর উদ্দেশ্য হল সমস্যা যেন গ্রাহকের কাছে না পৌঁছায়। এর উদ্দেশ্য হল সার্ভিসের আগে ভুলটি ধরে ফেলা। সংশোধনমূলক ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত এবং ম্যানুয়ালে লিখিত থাকতে হবে। অপারেটর যেন হঠাৎ কিছু না করে বা আতঙ্কিত না হয়। তাদের ঠিক কী করতে হবে তা জানতে হবে, যেন জরুরি অবস্থায় একজন পাইলট জানে। সংশোধনমূলক পদক্ষেপ সবসময় দুটি পৃথক অংশ নিয়ে গঠিত, যেগুলো সমান্তরালে কার্যকর করতে হবে। অংশ 1, অন্যের ওপর পদক্ষেপ। যে পণ্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা তার সাথে কি করব? আমরা কি সেটা ফেলে দেব? আমরা কি সেটা ডাউনগ্রেড করব? আমরা কি সময় থাকলে আবার রান্নায় ফেরত পাঠাবো? আমরা কি এটাকে কোয়ারেন্টাইনে রাখব? বিশ্লেষণ না হওয়া পর্যন্ত স্পর্শ করবেন না চিহ্ন দিয়ে। উদাহরণস্বরূপ, যদি ফ্রিজ রাতভর 12 ডিগ্রিতে থাকে, তাহলে নষ্ট হওয়ার মতো পণ্য, যেমন দুধ, মাংস, মাছ, এসবকে ক্যাটাগরি 3 বর্জ্য হিসেবে ফেলে দিতে হবে। ভালো আছে কিনা তা স্বাদ নিয়ে দেখবেন না। স্যালমোনেলার মতো প্যাথোজেনের কোনো স্বাদ বা গন্ধ থাকে না। নাক কোনো মাপার যন্ত্র নয়। অংশ 2, প্রক্রিয়ার ওপর পদক্ষেপ অথবা কারণের ওপর। আমাদের ত্রুটিটা ঠিক করতে হবে, যাতে আগামীকাল আবার না ঘটে। ফ্রিজ মেকানিক ডাকুন। খোলা দরজা আটকান। ওভেন রিক্যালিব্রেট করুন। ভুল করা কর্মীদের ট্রেনিং দিন। এসব সবকিছুই নন-কনফর্মিটি ফর্মে লিপিবদ্ধ করতে হবে। অনেক রেস্তোরাঁ মালিক নন-কনফর্মিটি লিখতে ভয় পান, কারণ তারা মনে করেন স্বাস্থ্য কর্তৃপক্ষ দেখলে তাদের শাস্তি দেবে যদি দেখে যে তাদের কোনো সমস্যা হয়েছে। আসলে ব্যাপারটা ঠিক উল্টো। সংশোধনমূলক পদক্ষেপে ভরা একটি রেকর্ড। ফ্রিজ নষ্ট হয়েছে, আমি মালপত্র ফেলে দিয়েছি। গরম মাল এসেছে, আমি সেগুলো ফিরিয়ে দিয়েছি। এটা ইন্সপেক্টরকে দেখায় যে আপনার স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা সচল, কার্যকর, আপনি সত্যিই পরীক্ষা করেন এবং আপনি সৎ। 3 বছর ধরে একদম নিখুঁত রেকর্ড সন্দেহজনক। কেউই নিখুঁত নয়। মেশিন তো নষ্ট হতেই পারে। আপনি যদি কখনো কিছু না লেখেন, ইন্সপেক্টর ভাববে আপনি পরীক্ষা করেন না, নয়তো সমস্যা লুকিয়ে রাখছেন।